আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির ৭ম চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া। আমরা এই চ্যাপ্টারের কিছু সাজেশন আর বোর্ড প্রশ্ন সলিউশন করব। দেখো আমরা বোর্ডে কিছু প্রশ্ন রাখছি, একটু প্রশ্নের দিকে আসি। দেখো আমরা একটা প্রশ্ন রাখছি এখানে। আ দেখো প্রশ্নে কি বলা আছে? আয়রন আর কপার সালফেট বিক্রিয়া করে কি করছে? ফেরাস সালফেট তৈরি করছে আর এখানে তোমার কপার তৈরি করছে, ঠিক আছে? আর এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে আর ΔH এর মান দেখো, ΔH এর মান কি দেওয়া আছে? -92 কিলোজুল। তোমরা ভালো করে জানো যে ΔH এর মান যদি কোথাও মাইনাস থাকে তার মানে সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি কোথাও ΔH এর মান প্লাস থাকে তার মানে সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। ওকে, তাহলে দেখো এখানে গ নাম্বারে কি বলছে? উদ্দীপকে ১ নং বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো, ঠিক আছে? ঘ নাম্বার বলা আছে যে ২ নং বিক্রিয়াটির উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব বিশ্লেষণ করো। ওকে, আমরা সলিউশন করার আগে একটা কথা বলি। তোমাদের এই ৭ম চ্যাপ্টার থেকে সবথেকে ইম্পর্টেন্ট দুইটা টপিক, একটা হচ্ছে জারণ বিজারণ আর একটা হচ্ছে লাশ এথিলিনের নীতি। মানে যদি বলো যে এই দুইটা সলভ করতে হবে কিনা, অবশ্যই সলভ করতে হবে। এই দুটার বাহিরে তোমাদের এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু দেখি আমরা। গ নাম্বারে বলছে জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। আমরা একটু বেসিকটা বোঝার চেষ্টা করি জারণ বিজারণ বিক্রিয়ায় যে কি বলবো। একটু আমি একটা তোমাদের ছন্দ বলি বা একটা বেসিক কথাবার্তা বলি, এটুকু মনে রাখবা। দেখো জারণ, জারণ মানে মনে রাখবা সারণ। কি সারণ? ইলেকট্রন সারণ, ঠিক আছে? জারণের ইংরেজি কি? অক্সিডেশন। অক্সিডেশন। দেখো অক্সিডেশনে ও আছে, ঠিক আছে? তার মানে কি? অক্সিজেন যোগ। আর অক্সিজেন যোগ হলে হাইড্রোজেন বিয়োগ হয়। যদি কোনো একটা বিক্রিয়ায় এই তিনটা ঘটনা ঘটে সেটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া, ঠিক আছে? তাহলে জারণ মানে সারণ, এখান থেকে মনে রাখবো সারণ। কি সারণ? ইলেকট্রন সারণ। জারণের ইংরেজি হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে? এখানে অক্সিডেশনে একটা অক্সিজেনের ও আছে, তার মানে কি যোগ করবো? এখানে অক্সিজেন যোগ করব। আর অক্সিজেন যোগ হলে কি বিয়োগ হয়? হাইড্রোজেন বিয়োগ হয়। তো এই দুটো নিয়ে তোমাদের আপাতত ব্যাখ্যা করতে হবে না, ইন ফিউচার তোমরা এগুলো নিয়ে ব্যাখ্যা করতে পারো। তোমাদের মেইনলি জারণ মানে ইলেকট্রন সারণ মনে রাখলেই হবে। তাহলে বিজারণ মানে, বিজারণ মানে তোমাদের বিপরীত ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে? অক্সিজেন, সরি এখানে একটু যোগ না বিয়োগ হবে। হাইড্রোজেন যোগ হলে অক্সিজেন যোগ হলে হাইড্রোজেন বিয়োগ হয়। তাহলে এখানে অক্সিজেন বিয়োগ আর হাইড্রোজেন যোগ, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা মেইনলি শুধু ব্যাখ্যা দেবো এটা দিয়ে, ইলেকট্রন দিয়ে। বুঝছো? আচ্ছা, এখন আসো যে যদি কোনো একটা বিক্রিয়ার নাম হয় জারণ বিক্রিয়া, সেখানে আমরা মেইনলি কি পাবো? বিজারক পাবো। জারণ বিক্রিয়ায় আমরা বিজারক পাই। বুঝছো? যদি কোনো বিক্রিয়ার নাম হয় বিজারণ বিক্রিয়া, সেখানে আমরা কি পাবো? জারক পাবো। বুঝছো? তাহলে যদি বিক্রিয়ার নাম হয় জারণ বিক্রিয়া, সেখানে পাবো বিজারক। আর বিক্রিয়ার নাম যদি হয় বিজারণ বিক্রিয়া, সেখানে পাবো জারক। এটুকু কথাবার্তা মনে রাখলে আশা করি জারণ বিজারণ ইজি হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু গ নম্বরের সলিউশন করি যে বিক্রিয়া কি বলছে দেখি একটু। আয়রন প্লাস কপার সালফেট না? তাহলে গ নাম্বার দিয়ে তোমরা যেটুকু লেখা লিখবা যে উদ্দীপকের ১ নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, নিচে তা ব্যাখ্যা করা হলো। এগুলো লিখে তারপর লিখবা যে উদ্দীপকের ১ নং বিক্রিয়াটি, এগুলো একটু সাজাই লিখবা। তাহলে এইভাবে বিক্রিয়াটা দেখানো যায়। অথবা আর কিভাবে দেখানো যায়? উপরে 0, ঠিক আছে? এখানে কপার 2+, এখানে আয়রন 2+, এখানে কপার 0, ঠিক আছে? এই পাশে লিখে দেবো যে দর্শক আয়ন বাদে, দর্শক আয়ন বাদে। এখন দর্শক আয়ন কি জিনিস? তোমার যেই আয়নের কোনো পরিবর্তন হয় না। দেখো তোমার আয়রন এই পাশে 0 ছিল, এই পাশে 2+ হয়েছে, কপার এখানে 2+ ছিল, এখানে 0 হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু তুমি দেখো এই সালফেট যে আয়নটা, এখানেও 2-, এ পাশেও 2-, কোনো পরিবর্তন হয় নাই। এই ব্যাপারটাকে বলা হয় দর্শক আয়ন, ঠিক আছে? তাহলে দর্শক আয়ন বাদে একটা বিক্রিয়া আমরা লিখবো। লেখার পরে তোমাদের একটা কথা বলছি যে জারণ মানে সারণ, এই কথা মনে রাখবা। যখন কোনো একটা মৌল একদম স্টেবল অবস্থা থাকে, সেখানে উপরে 0 লেখা হয়। এর মানে সে কাউকে ইলেকট্রন দেয়ও নাই, সে কারো থেকে ইলেকট্রন নেয়ও নাই। তাহলে যদি সে কারো থেকে ইলেকট্রন দেয় নাই, নেয় নাই, তার মানে এখানে কয়টা ইলেকট্রন আছে? আয়রন যেহেতু 26 নাম্বার মৌল, এখানে 26টা ইলেকট্রন আছে, ঠিক আছে?
কিন্তু দেখো এ পাশে সে কি হয়ে গেছে, 2+ হয়ে গেছে। তার মানে কি 2+ মানে কি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। প্লাস মানে ত্যাগ করে না, অবশ্যই এখানে প্লাস মানে ত্যাগ করা, তার মানে এখানে ইলেকট্রন কয়টা হয়েছে, 24টা হয়েছে। তাহলে তুমি যদি দেখো, আমরা জারণ মানে একটা বেসিক কথা বলছিলাম, জারণ মানে সারণ, কি সারণ, ইলেকট্রনের সারণ। ওকে, তাহলে জারণ মানে আমরা ইলেকট্রনের সারণ বলছিলাম। দেখো এখানে আমার মৌলটা স্টেবল অবস্থায় ছিল, মানে এই জন্য আমরা 0 লিখছি। আর 0 মানে কি সে কাউকে ইলেকট্রন দেয় নাই, কারো থেকে নেয় নাই। তার মানে এখানে কয়টা আছে, 26টাই আছে। ঠিক আছে, আচ্ছা। এ পাশে দুইটা ত্যাগ করে সে কয়টাতে পরিণত হয়েছে, এটা 29 না, এটা হচ্ছে 24। ঠিক আছে, তাহলে দেখো এই যে ইলেকট্রনের সারণ হয়েছে, এই সারণ ব্যাপারটাকে আমরা কি বলবো, জারণ বিক্রিয়া বলবো। ঠিক আছে, জারণ। আরেকটা কথা তখন বলছিলাম তোমাদের বেসিক বোঝানোর সময়, যে জারণ বিক্রিয়া আমরা কি পাই, বিজারক পাই। তাহলে এই জারণ বিক্রিয়া এটার নাম কি হবে, বিজারক হবে। তো তোমরা আয়রনটা এখানে মেইনলি কি, বিজারক। ওকে, তাহলে আরেকটা কথা বলছিলাম, বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ। দেখো তোমরা জানো যে কপার হচ্ছে 29 নম্বর মৌল। ঠিক আছে, এখানে 2+ মানে কি দুইটা কম আছে, তার মানে এখানে কয়টা ইলেকট্রন আছে তোমার, 27টা ইলেকট্রন আছে। এখানে দেখো স্টেবল অবস্থায় আছে বা নিউট্রাল অবস্থায় আছে, এখানে তোমার ইলেকট্রন কয়টা আছে, যে কয়টা থাকার দরকার সে কয়টাই আছে, তার মানে এখানে আছে 29টা। দেখো 27 থেকে এখানে 29, তার মানে কি ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এই যে বিক্রিয়ার এই হাফটা, এটা অবশ্যই তোমার কি হবে, বিজারণ বিক্রিয়া হবে, বিজারণ বিক্রিয়া। ওকে, আচ্ছা। তাহলে আমরা বিজারণ বিক্রিয়া আমরা কি পাই সেটাও আগে বলছিলাম, বিজারণ বিক্রিয়া আমরা জারক পাই। এটা জাস্ট তোমাদের একটু বুঝাই দিলাম, এখন এটা একটু সুন্দর করে গোছায় লিখলে তোমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা দেখো এখানে দর্শক আইন বাদে লিখছি, তাহলে বাকি অংশটা একটু আমি পরে কোনটুকু মিশাই দেওয়া লাগবে আমি একটু পরে মিশাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে যেটা ব্যাখ্যা করবা যে উদ্দীপকের বিক্রিয়ায় আয়রন কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, দেখো 26 থেকে 24 হয়েছে, 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, ফলে এখানে জারণ বিক্রিয়া হয়েছে এবং কপার 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, ফলে এখানে বিজারণ বিক্রিয়া হয়েছে। দেখো যে কোথায় জারণ হয়েছে, কোথায় বিজারণ বিক্রিয়া হয়েছে, এটা তোমরা লিখলা। এখন আমরা হচ্ছে শুধুমাত্র জারণ বিক্রিয়া দেখাবো, শুধুমাত্র বিজারণ বিক্রিয়া দেখাবো। তাহলে দেখো আয়রন এরকম ছিল, আয়রন কি করছে, আয়রন 2+ পরিণত হয়েছে। তাহলে সে কি করলো, দুইটা ইলেকট্রন সে ত্যাগ করছে। ঠিক আছে, এখন এই ত্যাগটাকে আমরা কিভাবে দেখাবো, দেখো এই পাশে তুমি দেখাইতে পারো, কিন্তু আমরা এভাবে না দেখাই, এটাকে এই পাশে পার করে দিয়ে +2, এটা মানেও কিন্তু ত্যাগ করা। ঠিক আছে, যে এই জিনিসটা এই পাশে আসলে তো মাইনাস হয়ে যেত, তাহলে এই মাইনাসটাকে এই পাশে দেখাই আমরা প্লাস দেখাইছি, বুঝছো? তার মানে এটা সে কি করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এখন সাইডে টান দিয়ে লিখবা জারণ বিক্রিয়া। আয়রনের জারণ বিক্রিয়া আমরা কি পাই, বিজারক পাই। তারপরে অংশ দেখো কপার, কপার 2+, সে কি করলো, দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে সে কিসে পরিণত হলো, কপারে পরিণত হলো। তার মানে গ্রহণ করা মানে কি বুঝাই, বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে এখানে আমরা কি পাবো, জারক পাবো। এখন আমরা উপরের এই অংশটা মিশাই দিব। ঠিক আছে, মানে এখানে এত কিছু এখনো দেখানোর দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এগুলো বলছি। তোমরা একবারে ওই নিচের যেটুকু জারণ বিজারণ দেখাইছি ওইটুকু দেখালেই চলবে। ঠিক আছে, আচ্ছা। সংখ্যাগুলো আপাতত থাক, কিন্তু তোমরা সংখ্যাগুলো দেওয়ার দরকার নাই তোমাদের, জাস্ট তোমরা ইলেকট্রন দিয়ে বোঝানোর জন্য আমি তোমাদের এই সংখ্যাগুলো লিখছিলাম, তোমরা বুঝলেই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা দেখো জারণ লিখছি, বিজারণ বিক্রিয়া লিখছি, এখন জাস্ট দুটাকে যোগ করে দেখাবো। তাহলে আমরা যোগ করলে কি হয়, আয়রন প্লাস CO2 প্লাস Fe2 প্লাস প্লাস কপার। ঠিক আছে, এই যে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কেটে যায়, বুঝছো? তাহলে এটা আমার কি মিলি, জারণ বিজারণ বিক্রিয়া।
এটুকু লিখলে তোমাদের গ নাম্বারের অ্যান্সার শেষ। আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা এখন দেখো ঘ নাম্বার অ্যান্সার করব। ঘ নাম্বার কি লেখা আছে? 2 নং বিক্রিয়াটির উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব বিশ্লেষণ করো। তোমাদের বলছি যে 2 নাম্বার যে বিক্রিয়াটা, এটা হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমরা তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রার কি প্রভাব, চাপের কি প্রভাব, এগুলো আমরা একটু ব্যাখ্যা করব, ঠিক আছে? দেখো আমরা হচ্ছে বিক্রিয়াটাকে লিখি -92। কিলোজুল পার মোল। হ্যাঁ, তাহলে ঘ নাম্বারে যেটুকু লেখা লাগে যে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটিতে তাপ এবং চাপের প্রভাব নিচে বর্ণনা করা হলো, ঠিক আছে? তারপর লিখবা যে 2 নং বিক্রিয়াটি, এটুকু লিখে লেখা শুরু করবা। 2 নং বিক্রিয়াটি লিখে বিক্রিয়াটা লিখলা। তারপর বলবা যে উদ্দীপকের বিক্রিয়াটিতে ডেল এইচ এর মান ঋণাত্মক, অর্থাৎ বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। তারপর এখন লিখবা যে তাপ উৎপাদী বিক্রিয়ায় লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী তাপের প্রভাব। তো তাপের প্রভাব দুই ভাবে হতে পারে। এক, আমরা তাপ নিতে পারি অথবা তাপ দিতে পারি। এক হচ্ছে তাপ বৃদ্ধি করতে পারি অথবা তাপ হ্রাস করতে পারি। আমরা খুব সিম্পল ভাবে ব্যাপারটা শিখবো যে তাপ দিলে কি হবে, তাপ হ্রাস করলে কি হবে। দেখো আমি বিক্রিয়াটা এখানে আবার একটু দেখাই। নাইট্রোজেন +3, দেখো বিক্রিয়াটা ডেল এইচ এর মান -92। অতএব এটা অবশ্যই একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি করে? অবশ্যই তাপ উৎপাদন করে, ঠিক আছে? তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদন করে। দেখো তাহলে এই বিক্রিয়া যখন সম্মুখ দিকে যাবে তখন সে তাপ উৎপাদন করবে, যখন পশ্চাৎ দিকে আসবে তখন সে কি করবে? তাপ হারাবে বা তাপ হ্রাস করবে। ওকে, তুমি যদি এই বিক্রিয়ায় তাপ দাও তাহলে কি হবে? তাপ বৃদ্ধি করলে। তোমাদের প্রথমে বিক্রিয়ার নামই তো বলা হয়েছে তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে কি সামনের দিক গেলে উৎপাদন করবে, পিছনের দিক গেলে হ্রাস করবে। তো তুমি যদি তাপ আরো বৃদ্ধি করতে চাও তাহলে বিক্রিয়াটা কি করবে? হ্রাস করে তার আগের যে তাপ ছিল সেটুকুতে মেইনটেইন করবে। বুঝছো কথা? যে বিক্রিয়াটা সামনের দিক গেলে তাপ উৎপাদন করে, পিছনের দিক গেলে তাপ হ্রাস করে। তো তুমি যদি দেখো ও তো এই 92 ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? যদি দেখো তুমি তাপ বৃদ্ধি করছো, বৃদ্ধি করে 92 থেকে বাড়াতে চেষ্টা করতেছো, তাহলে তোমার বিক্রিয়াটা যদি আরো সামনের দিকে যায় আরো বৃদ্ধি পাবে না? অতএব যখন তুমি তাপ দিবা বিক্রিয়াটা তাপ বৃদ্ধি না করে পিছন দিকে গিয়ে তাপ হ্রাস করে ওই আগের ব্যাপারটাতে চলে আসবে, ঠিক আছে? তাহলে জাস্ট তাপ বৃদ্ধি করলে কি হবে? বিক্রিয়াটা তোমার পশ্চাৎমুখী হবে। অথবা বলতে পারো যে বিক্রিয়াটা হচ্ছে তোমার বাম দিকে আসবে, ঠিক আছে? আচ্ছা, আর তাপ হ্রাস করলে কি হবে? আচ্ছা, দেখো বিক্রিয়াটা সামনের দিক গেলে তোমার তাপ উৎপাদন করে, পিছনের দিক গেলে তাপ হ্রাস করে। তো তুমি দেখো এই বিক্রিয়ায় তুমি যখন তাপ হ্রাস করতেছো, পিছন দিকে আসলে তো আরো হ্রাস হবে। তুমি কি আরো হ্রাস করবা? অবশ্যই না। তাহলে তোমাকে যখন তুমি তাপ হ্রাস করবে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। এটাই হচ্ছে কথা, যে যখন হ্রাস করতেছো আরো হ্রাস করা যাবে না। বুঝছো? তাহলে তোমার যখন এই যে তাপ হ্রাস করবা তখন তোমার সামনের দিকে সামনের দিকে গেলে তো বৃদ্ধি পাবে, তখন তোমার বিক্রিয়াটা কি হবে? সম্মুখমুখী হবে। জাস্ট এই কথাগুলো, এইটাই এই দুই লাইনে আরেকটু বর্ণনা করবা যে উদ্দীপকের বিক্রিয়াটা যদি তাপ বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে, যদি তাপ হ্রাস করা হয় তাহলে সম্মুখমুখী হবে। সোজা কথায় বিক্রিয়ার পেছন দিক গেলে হ্রাস করে, সামনের দিক গেলে বৃদ্ধি করে। তাহলে বৃদ্ধির সময় আরো বৃদ্ধি করা যাবে না। তাহলে আমরা বৃদ্ধির সময় কি করব? পেছন দিকে এসে হ্রাস করব, ঠিক আছে?
আর হ্রাস হয় কখন? পেছন দিকে আসলে। তাহলে হ্রাসের সময় আরো বেশি হ্রাস করা যাবে না, সম্মুখ দিক দিয়ে বৃদ্ধি করতে হবে। এটাই হচ্ছে একদম বেসিক কথাবার্তা বা খুবই সংক্ষেপে যদি মনে রাখতে চাও। ওকে, তাহলে এটুকু আমরা এখানে লিখছি। চাপের প্রভাব শেষ। চাপের প্রভাব। তাহলে চাপের প্রভাবটা কি? দেখো, আমরা চাপের প্রভাবের ক্ষেত্রে প্রথমে আমাদের মোল সংখ্যা হিসাব করতে হয়। তাহলে উদ্দীপকের বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা কত এখানে? 4। তারপর বিক্রিয়কের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা 2। এখন দেখো চাপের যে প্রভাবটা আমি কিভাবে তোমাদের বলি, যে এক কথায় যে পাশে মোল সংখ্যা বেশি চাপ দিলে সে পাশ থেকে যে পাশে মোল সংখ্যা কম সেই দিকে যাবে। তার মানে কি, এ পাশে আমার মোল সংখ্যা বেশি ছিল, এ পাশে আমার মোল সংখ্যা কম ছিল, অবশ্যই তাহলে বেশির থেকে চাপ দিলে কমের দিকে যাবে। তাহলে এই বিক্রিয়ায় চাপ দিলে কি হবে? চাপ দিলে বিক্রিয়াটি বেশি তোমার হচ্ছে বিক্রিয়কের দিকে ছিল আর কম উৎপাদের দিকে ছিল, তার মানে কি উৎপাদের দিকে যাবে, সম্মুখমুখী বিক্রিয়া হবে। ঠিক আছে, সম্মুখমুখী হবে। আর হ্রাস করলে কি হবে? উল্টা, চাপ হ্রাস করলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। এইটুকুই তোমাদের অ্যান্সার। কিন্তু অ্যান্সারের বাইরে আমি আর একটু শর্টকাট লিখে দিই, যে দেখো এটা একটু এখানে এটুকু শর্টকাট, হ্যাঁ, তোমার এটা লিখতে হবে না, জাস্ট মনে রাখার জন্য। তাহলে তাপ উৎপত্তি বিক্রিয়া কি? সামনের দিক গেলে তাপ বৃদ্ধি করতেছে, পেছনের দিক গেলে তাপ হ্রাস করতেছে। এক কথায় মনে রাখবে যে বৃদ্ধিতে বৃদ্ধি করা যাবে না, তাহলে বৃদ্ধিতে বৃদ্ধি করা যাবে না, আর হ্রাসে হ্রাস করা যাবে না। তাহলে হয়তো কোন দিক গেলে বৃদ্ধি হয়? সামনের দিক গেলে বৃদ্ধি হয়। তাহলে আমি বারবার বলছি বৃদ্ধিতে বৃদ্ধি করা যাবে না, তাহলে আমরা বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে যাবে? এই উল্টা দিক যাবে। ঠিক আছে, পশ্চাৎমুখী। আর দেখো হ্রাসে হ্রাস করা যাবে না, তাহলে দেখো এই যে যখন তুমি হ্রাস করতেছো তাহলে পেছন দিক গেলে হ্রাস হচ্ছে, যদি হ্রাস করে না তাহলে কি করতে হবে? এটা করতে হবে, তাহলে কি সম্মুখমুখী হবে। এটাই হচ্ছে শর্টকাট কথা, সম্মুখমুখী হবে। ঠিক আছে, তোমরা এই শর্টকাটটা মনে রাখো, সৃজনশীল যেটুকু লিখছি এটুকু লিখলে তোমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। এটা সম্ভবত রাজশাহী বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন। তোমাদের বারবারই বলতেছিলাম যে এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জারণ বিজারণ আর লাশ হাতেলের নীতি। দেখো এখানেও লাশ হাতেলের নীতি দেওয়া আছে। উদ্দীপক কি বলছে দেখার চেষ্টা করি, যে এটা একটা এ, যে কোনো কিছু একটা, হ্যাঁ, A2B2 মিলে কি তৈরি করছে? 2AB তৈরি করছে। ওকে, তারপর দেখো এখানে ডেল এইচ এর একটা মান দেওয়া আছে মাইনাস বা ঋণাত্মক। তোমাদের আগের সৃজনশীলগুলো সলভ করার সময় বলছে ডেল এইচ এর মান যদি ঋণাত্মক হয় তাহলে সেটা কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা এটা ঠিক করে নিলাম, তাপ উৎপাদী বিক্রিয়া। এই তথ্যগুলা মানে তোমার ঘ নাম্বারের জন্য লাগবে না, এটা সম্ভবত গ নাম্বারের জন্য, কিন্তু গ নাম্বার তো এই অধ্যায়ের বিষয় না, এটা মনে হয় 8 চ্যাপ্টারের প্রশ্ন। ঠিক আছে, তো এখানে আমরা এটা গ নাম্বার এই জন্য রাখি নাই। তাহলে দেখো কিভাবে বিক্রিয়াটির উৎপাদ বৃদ্ধি করা যায় লাশ হ্যাতেলের নীতির আলোকে ব্যাখ্যা করো। আমাদের এখানে কিন্তু একটা কথা বলে দিচ্ছে যে বৃদ্ধি করা যায়, অবশ্যই আমরা বৃদ্ধির দিকে ফোকাস করব, আমরা উৎপাদ হ্রাস করার চিন্তা ভাবনা কোনোটা দিয়ে করবো না। ঠিক আছে, তাহলে আমরা লাশ হ্যাতেলের নীতিতে 3টা প্রভাব খাটাইতে পারি, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে ঘনমাত্রা। আচ্ছা, সবই খুব ইজি, আমি খুব ইজি করে এখানে বলবো। আমি এর আগেও লাশ হ্যাতেলের নীতি তোমার আগের সৃজনশীলগুলোতে ব্যাখ্যা করছি, কিন্তু এখানে আরো ইজি করে বলবো, হ্যাঁ, জাস্ট যেটুকু সবাই মনে রাখতে পারবা। হ্যাঁ, দেখো তাহলে আমরা একটু ঘ নম্বরে লিখি যে কি কি লিখতে হবে। A2 প্লাস B2 বিক্রিয়াটি লিখলাম 2AB। ডেল এইচ এর একটা মান দেওয়া ছিল -111 কিলোজুল পার মল। ঠিক আছে, তাহলে আমরা বিক্রিয়াটা লিখে নিছি। এখন তোমরা লিখবা যে উদ্দীপকের বিক্রিয়াটির উৎপাদ বৃদ্ধি করতে লাশ হ্যাতেলের নীতি অনুযায়ী
প্রভাব ব্যাখ্যা করা হলো সেটা লিখবা। হ্যাঁ, ওগুলো তোমরা উপরে যেটুকু লেখা লাগে ওইটুকু লিখবা। লেখার পর আমরা একটু জাস্ট বেসিকটা বুঝাই দিব তোমাদের এখানে যে কি লিখতে হবে। তাহলে দেখো যে 3টা প্রভাব, সুন্দর করে 3টা হেডলাইন দিবা। তাপমাত্রার প্রভাব লিখবা প্রথমে, তাপমাত্রার প্রভাব। ওকে, দেখো এই বিক্রিয়াটা যখন সামনের দিকে যায় তখন তাপ উৎপাদন করে, পেছনের দিক গেলে হ্রাস করে। ঠিক আছে, আমরা কিন্তু উৎপাদ বৃদ্ধি করবো, এটা মাথায় রাখো। তাহলে দেখো, যদি তুমি, তোমাদেরকে আমি আগের সিরিজগুলোতে বলছিলাম, যখন তুমি হচ্ছে তাপ বৃদ্ধি করবা, বৃদ্ধিতে বৃদ্ধি করা যাবে না। ঠিক আছে, যখন তাপ হ্রাস করবা, হ্রাস করা যাবে না। তাহলে দেখো, তুমি যখন বৃদ্ধি করতেছো, সামনের দিকে তো বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি এই কাজ করা যাবে না বৃদ্ধিতে, তখন তোমার কি হবে, বিক্রিয়াটা উল্টা দিক যাবে। বুঝছো কথা? আবার তাপ হ্রাসের ক্ষেত্রে দেখো তোমার এদিক গেলে হ্রাস হচ্ছে, তার মানে কি এটা করা যাবে না, তখন কোনটা করতে হবে, তা এটা করতে হবে। তাহলে দেখো তো আমার কোন দিক গেলে উৎপাদ বৃদ্ধি পাচ্ছে, এই যে যখন হ্রাস করতেছি, হ্রাস করা যাবে না, তাহলে আমার কি করতে হবে, সামনের দিক যাইতে হবে, তখন আমার উৎপাদ বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি কখন তোমার উৎপাদ বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস করলে। জাস্ট এটাই লিখবা যে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি সম্মুখী হবে। ঠিক আছে, হবে, অর্থাৎ বিক্রিয়াটি বাম দিক থেকে ডান দিকে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমার চাপের প্রভাব লেখা শেষ। এখন আসো চাপের প্রভাব। চাপের প্রভাবের আগে আমাকে সবসময় কি করতে হয়, মোল সংখ্যা হিসাব করতে হয়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখো, এখানে যদি বিক্রিয়ার দিকে তাকাও, এখানে আর এখানে মোল সংখ্যা সমান, তোমার বিক্রিয়কেও মোল সংখ্যা 2, উৎপাদেও মোল সংখ্যা 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা 2, উৎপাদেও মোল সংখ্যা তোমার 2। তাহলে যদি কখনো বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয়, সেক্ষেত্রে চাপের কোনো প্রভাব খাটবে না। এখানে তুমি চাপের প্রভাব দিয়ে না বিক্রিয়ক না উৎপাদ কোনোটাই বৃদ্ধি করতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে একটা একটা কথাই বলবা, যেহেতু বিক্রিয়াটিতে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, সেহেতু এখানে চাপের কোনো প্রভাব কাজ করবে না। জাস্ট এটুকু লিখবা। ঠিক আছে, আচ্ছা, এখন বাকি থাকে কি, যে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রা খুব ইজি। উদ্দীপকের বিক্রিয়াটিতে যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। জাস্ট এটুকুই তোমরা লিখলেই তোমাদের এই সৃজনশীল অ্যান্সার শেষ। ঘনমাত্রা যে প্রভাবটা বললাম, তুমি যদি এই পাশের ঘনমাত্রা বৃদ্ধি করো, তাহলে এই পাশের পরিমাণ বৃদ্ধি পাবে। বুঝছো? জাস্ট এটুকু লিখলে তোমাদের এই ঘ নাম্বার এটার অ্যান্সারও শেষ। ওকে, এটা এইটুকুই লিখবা। আল্লাহ হাফেজ।